নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজকের ভিডিওতে কিন্তু বেশ কিছু ট্রান্সফার নিউজ রয়েছে। ইস্ট বেঙ্গলের খবর তো অতি অবশ্যই রয়েছে। ইস্ট বেঙ্গল আজকে কলকাতা লিগে আবার একটা ম্যাচ খেলতে নামছে এবং আজকের ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্যারাকপুর স্টেডিয়ামে এই ম্যাচ খেলা হবে। পাঠচক্রর বিরুদ্ধে খেলতে নামবে ইস্ট বেঙ্গল। পরপর দুটো ম্যাচে ড্র করেছে ইস্ট বেঙ্গল। আর তাই এই ম্যাচটা তাদের জন্য ডু অর ডাই বলা যেতে পারে এই মুহূর্তে। কারণ ইস্ট বেঙ্গল অনেকটা লিগ টেবিলের নিচে নেমে গিয়েছে। গতবারের মানে কি বলবো, এখনো পর্যন্ত যদিও বা চ্যাম্পিয়ন বলা যেতে পারে না অফিসিয়ালি, কিন্তু তবুও সবাই জানে যে ইস্ট বেঙ্গলেরই গতবারের চ্যাম্পিয়ন। তো সেই হিসেবে দেখতে গেলে সেই চ্যাম্পিয়ন টিমের আজ এই যদি অবস্থা হয় তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। প্রথম ম্যাচটা দারুণ শুরু করেও কিন্তু ইস্ট বেঙ্গল এই ম্যাচে এই পরপর দুটো ম্যাচে তারা ড্র করে ওভারঅল ৫ পয়েন্টের মতন ইস্ট বেঙ্গলের রয়েছে। তো এই ম্যাচটা ইস্ট বেঙ্গল এনিহাউ ৩ পয়েন্ট পেতে চাইছে। বিনো জর্জ তিনি মাত্র গত দুদিন আগেই জানিয়েছেন যে তিনি টিমের পারফরম্যান্সে খুশি নন। তিনি কথা বলেছেন। হ্যাঁ, একটা চোট সমস্যা রয়েছে। ২ মূলত স্ট্রাইকার এবং ডিফেন্ডার তারা কিন্তু চোটের জন্য খেলতে পারছে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দুজনেই বাঙালি। ফলত বাঙালি ফুটবলার যেখানে রিজার্ভ হয়ে গিয়েছে এখন, ৬ জন বাঙালিকে খেলাতেই হবে কলকাতা লিগে। সেখানে ২ জন বাঙালি ফুটবলারের না থাকাটা কিন্তু বড়সড় ক্ষতিই বলতে হবে ইস্ট বেঙ্গলের। এই জায়গায় ইস্ট বেঙ্গলের স্ট্রাইকিং লাইনেও যথেষ্ট অভাব রয়েছে। জেসিনটিকে এখনো পর্যন্ত 100% ফিট এমনটা বলা যায় না। তবুও জেসিনকেই হয়তো খেলানো হবে। তার বদলি হয়তো যদি দেখা যায় ইস্ট বেঙ্গল জেসনকে নিয়ে যদি শুরু করে, পরবর্তীতে হয়তো চেঞ্জ হতে পারে। ইস্ট বেঙ্গল পাঠচক্রর বিরুদ্ধে এনিহাউ ৩ পয়েন্ট পেতে চাইছে। বিনো জর্জ তিনি বলেইছেন যে তিনি সিনিয়র টিমের বেশ কিছু প্লেয়ারকে চাইছেন যারা কলকাতা লিগে খেলতে ইন্টারেস্টেড। তিনি অস্কারের সঙ্গে কথা বলবেন তাদেরকে কলকাতা লিগে খেলানো। তারা একদিকে ম্যাচ টাইম বা গেম টাইম পাবেন। পাশাপাশি কলকাতা লিগের টিমটাও একটা ব্যালেন্স টিম তৈরি হবে। এটা কিন্তু তিনি বলেছেন। এখন দেখা যাক, তবে আমার মনে হয় সেটা কলকাতা লিগের যে ডার্বি রয়েছে সেই ডার্বিতেই হয়তো আমরা ডেভিড বা বিষ্ণুদের খেলতে দেখতে পারি। যদিও বিষ্ণুর চোট রয়েছে, বিষ্ণুকে হয়তো খেলানো নাও হতে পারে। সেক্ষেত্রে হয়তো গোলকিপার চেঞ্জ হতে পারে। আ দেবজিৎ মজুমদারকে খেলানো হতে পারে বা ডেভিডকে খেলানো হতে পারে। সৌভিক চক্রবর্তীকেও হয়তো নিয়ে আসা হতে পারে। তো এমন কিছু পরিবর্তন হলেও হতে পারে। কিন্তু সেটা আমার যতদূর মনে হয় সেটা হলে ডার্বি ম্যাচেই হতে পারে, কলকাতা লিগের ডার্বিতে, যেটা কিন্তু কল্যাণী স্টেডিয়ামে হবে। এবার ইস্ট বেঙ্গলের আরেকজন প্লেয়ার তিনি সাইন করেছেন বলে জানা যাচ্ছে। আ বেশ কিছুদিন ধরেই কথাবার্তা চলছিল। আমাকেও আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে, "দাদা জয় গুপ্তার কি হলো?" শোনা যাচ্ছে যে জয় গুপ্তা ইস্ট বেঙ্গলে নাকি সাইন করে ফেলেছেন এবং ৩ বছরের চুক্তি হচ্ছে। বেশ কিছু ট্রান্সফার ফি দিয়েই আ তাকে নেওয়া হচ্ছে। এই ফুটবলার সেন্টার ব্যাকও খেলতে পারেন। জয় গুপ্তাকে নিচ্ছে ইস্ট বেঙ্গল। ডিফেন্সটা আরো শক্তপোক্ত করতে হবে। তবে ইস্ট বেঙ্গলের ডিফেন্সে আরেকটা প্লেয়ারের দরকার রয়েছে, রাইট ব্যাক। আ লেফট ব্যাকের প্লেয়ার হচ্ছে জয় গুপ্তা। রাইট ব্যাকের জন্য আরেকজন প্লেয়ারেরও খোঁজ করছে ইস্ট বেঙ্গল। ইতিমধ্যে আ খুবই প্রাথমিক স্টেজে থাকা একজন প্লেয়ার, তার সাথে কথাবার্তা রয়েছে। প্রাথমিক স্টেজে থাকা আ রয়েছে এই কথাবার্তাটা বলা যেতে পারে। সে হচ্ছে কেরালা ব্লাস্টার্সের সন্দীপ সিং। তার সঙ্গে কথাবার্তা হয়েছে। ৩০ বছর বয়সী এই প্লেয়ারটি। বয়সটা একটু বেশি যদিও, অস্কারের যে প্যারামিটার সেই অনুযায়ী, কিন্তু এই সন্দীপের ফিজিক যথেষ্ট ভালো এবং শুধুমাত্র যে লেফট ব্যাক বা শুধুমাত্র যে রাইট ব্যাক নয়, সন্দীপ কিন্তু লেফট ব্যাক বা আ সিবি হিসেবেও খেলতে পারে। যদিও ইস্ট বেঙ্গলে হয়তো সিবি এই মুহূর্তে অ্যাজ সাচ দরকার নেই। তবু কিন্তু বলা যেতে পারে যে সন্দীপ যথেষ্ট ইউটিলিটি ফুটবলার। তো তাকে নেওয়ার জন্য ইস্ট বেঙ্গল কথাবার্তা শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে রয়েছে সেই কথাবার্তা। এটাই বলব। এর পাশাপাশি আরো যেটা বলব যে আ ইস্ট বেঙ্গলের বিদেশি স্ট্রাইকার, মরক্কান স্ট্রাইকার, মরক্কান স্ট্রাইকাররা বা মরক্কো প্লেয়াররা কিন্তু আমাদের দেশে আইএসএল এ দারুণ খেলছে। আলাদিন আজারাই বলতে পারেন, কিংবা আপনি বলতে পারেন যে আ কেরালা ব্লাস্টার্সের যে প্লেয়ারটি রয়েছে নোয়া সাদুই। এ এই প্লেয়ারগুলো কিন্তু যথেষ্ট ভালো খেলছে। এ কারণে এবারও বেশ কিছু মরক্কান প্লেয়ার এসছে এবং আলাদিন বা যদি আমি হামিদ আহাদাত এই ফুটবলার যদি আমি দেখিয়েছি আপনাদেরকে, আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওটা। তুল্য-মূল্য বিচার করে দেখিয়ে দিয়েছি কিন্তু হামিদ কিন্তু মরক্কান ন্যাশনাল টিমে খেলা ফুটবলার। একটি ম্যাচ হলেও সে ন্যাশনাল টিমে খেলেছেন। তো সেই মরক্কান ন্যাশনাল ফুটবলার হামিদকে নিয়ে আসার তোড়জোড় শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ইস্ট বেঙ্গল অ্যাজ সাচ কি সমস্ত বিদেশিদেরকেই আনতে চাইছে। দেবব্রত সরকার বলেই দিয়েছেন ডুরান্ডে তারা মানে সবকটা বিদেশিকেই খেলাতে চাইছেন। ইনফ্যাক্ট দেখে নিতে চাইছেন। তো হামিদকেও নিয়ে আসার চেষ্টা হচ্ছে এবং হামিদ তিনি নিজে কিন্তু ইতিমধ্যে প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে সে শেয়ারও করছে সেই সমস্ত। অস্কারের পরামর্শে হোক বা তিনি নিজের উদ্যোগেই হোক, তিনি কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছেন।
অর্থাৎ প্রাথমিক যে প্র্যাকটিসগুলো সেগুলো কিন্তু তিনি জিমে গা ঘামানো সেই সমস্ত কাজ করছেন তিনি। তো তাকেও নিয়ে আসার তোড়জোড় শুরু হয়ে গেছে। কেভিন সিভেলে, অস্কার এরা তো চলেই আসছেন। অ্যাড্রিয়ানো তারা তো চলেই আসছে ১৯ তারিখে। তো হামিদ তারা কবে আসে, হামিদ কবে আসে সেদিকেও নজর থাকবে আমাদের। এর পাশাপাশি যদি ভারতীয় দলের কোচের কথা বলতে হয়, আবেদন করার দিন কিন্তু শেষ হয়ে গেছে। ১৩ই জুলাই কিন্তু লাস্ট ডেট ছিল। এরপরে কিন্তু আস্তে, আস্তে যেটা জানা যাচ্ছে যে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আ ভারতীয় কাউকেই কোচ হিসেবে বেছে নেওয়া হতে পারে সেই সম্ভাবনা প্রবল। বিকজ অফ ফান্ড। টাকা সেভাবে নেই। যদিও কেউ মনে করছিলেন যে বিদেশি কোচ দিয়ে খোল নলচে বদলে একেবারে নতুন করে টিম করে তৈরি করা হোক ভারতীয় দলকে। কিন্তু এই মুহূর্তে যা অবস্থা, ফান্ডিং এর যা অবস্থা, এআইএফএফ এর চুক্তি করার নিয়ে বেশ কিছু সমস্যা। তো এআইএফএফ ও চাইছে না যে ডিসেম্বরের পরে পর্যন্ত চুক্তি করতে। তো ডিসেম্বর পর্যন্ত এআইএফএফ চুক্তি করতে চাইছে যে কোচই হোক না কেন। তো এই ৩-৪ মাসের জন্য কোনো বড় নামের কোচ আমার মনে হয় না সেই ভারতীয় দলের দায়িত্ব নিতে রাজি থাকবেন। ভারতীয় কোচ হিসেবে ২ জন আবেদন করেছেন সঞ্জয় সেন এবং খালিদ জামিল। খালিদ জামিলও আমার মনে হয় না যে তিনি জামশেদপুর এফসির দায়িত্ব ছেড়ে দিয়ে ভারতীয় দলের কোচ হবেন এই ৪ মাসের জন্য অন্তত। তবে যদি দেখা যায় যে খালিদ দুটো জায়গাতেই থাকতে পারবেন এমন কোনো শর্তে তিনি রাজি হচ্ছেন বা এআইএফএফ রাজি হচ্ছে তাহলে হয়তো একটা কিছু হতে পারে। আদারওয়াইজ কিন্তু খালিদের না হওয়ার চান্স বেশি। খালিদ হয়তো না বলে দিতে পারেন। আবার যেটা শোনা যাচ্ছে যে এআইএফএফ এর যে টেকনিক্যাল টিম রয়েছে তারা চাইছেন যে খালিদ জামিলই হোক। এমনকি কল্যাণ চৌবে যাদের কাছ থেকে পরামর্শ নেয় সেই আরমান্দো সহ আরো অনেকে কিন্তু চাইছেন যে খালিদ জামিলকে কোচ করে দেওয়া হোক। তিনি জামশেদপুর এফসি বলুন বা এই আইএসএল অ্যারেনাতে তিনি বেশ কিছুদিন রয়েছেন। সেক্ষেত্রে সঞ্জয় সেন কিছুটা অন্তত পিছিয়ে থাকবেন। সাম্প্রতিককালে তিনি কোনো আইএসএল টিমের সঙ্গে যুক্ত নন। যদিও তিনি বাংলা টিমকে সন্তোষ চ্যাম্পিয়ন করেছেন। এর আগে তিনি মোহনবাগানের বা এটিকে মোহনবাগানের তিনি আ সহকারী কোচ ছিলেন হাবাসে। অর্থাৎ সেটা অনেকটা বছর আগেকার ঘটনা। সেই কারণে কিন্তু এই জায়গাতে সঞ্জয় সেন কিছুটা পিছিয়ে আছে। কিন্তু ভারতীয় কোচ হিসেবে খালিদের পরেই তার নাম এবং যেহেতু টাকা পয়সার একটা ফ্যাক্টর রয়েছে সঞ্জয় সেনকে হয়তো কিছুটা কম স্যালারি দিলেও হয়তো হয়ে যেতে পারে। এমন কিছু ভাবনা চিন্তা রয়েছে। তো খালিদ যদি না করে দেয় তাহলে কিন্তু সঞ্জয় সেনের শিকে ছিঁড়তে পারে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে সঞ্জয় সেনের কাঁধে দায়িত্ব পড়বে ভারতীয় দলকে তৈরি করার জন্য। এখন এএফসি এশিয়ান কাপে ভারত কোয়ালিফাই করবে কি করবে না সেটা পরের বিষয়। না করার দিকে অনেকটা এই মুহূর্তে যা সিনারিও রয়েছে কারণ ভারতকে পরের পর সমস্ত ম্যাচ জিততে হবে, গোল পার্থক্য অনেক বেশি রেখে জিততে হবে। তো সেখানে হওয়াটা খুবই চাপের বিষয়। তবে হ্যাঁ, যদি সঞ্জয় সেন এই ভারতীয় টিমটার মধ্যে তেমন কিছু বুস্ট আপ করতে পারেন, তো তাকে হয়তো লং টার্ম চুক্তিতেও নেওয়া হতে পারে, রেখে দেওয়া হতে পারে। লেটস সি দেখা যাক এই সিদ্ধান্ত কতদিনের মধ্যে বেরিয়ে আসে। ইন বিটুইন সুপ্রিম কোর্টও খুলে গিয়েছে। তো এআইএফএফ এর যে মামলাটা ঝুলে রয়েছে যে কোন সংবিধান মেনে এআইএফএফ এর নির্বাচন হবে, কবে হবে এই সমস্ত কিছু আশা করছি ২-১ দিনের মধ্যে বা এই মাসের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। নির্বাচন হবে, তারপরে নতুন কমিটি এবং আইএসএল এর তোড়জোড়। আমার মনে হয় আইএসএল হবে। হয়তো কিছুটা লেটে শুরু হবে এবারের আইএসএল। হোপ ফর দ্য বেস্ট। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ জন্য গুড বাই, থ্যাংক ইউ। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের ম্যাচে ইস্টবেঙ্গল পাটচক্রর ম্যাচে কি হতে পারে স্কোর লাইন সেটা অতি অবশ্যই প্রেডিক্ট করতে ভুলবেন না। যার প্রেডিকশন মিলে যাবে তার নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে। থ্যাংক ইউ।